Hello students, today we will learn some concepts on periodic properties. আজ আমরা periodic properties এর উপর কিছু concept শিখব. So periodic properties. তাহলে প্রথমে আমরা যদি দেখি মেন কি এলিমেন্ট আছে, আমি পুরো পিরিয়ডিক টেবিলটা লিখছি না, যদি আমি দেখি যে পিরিয়ড 1, পিরিয়ড মানে কি এই বরাবর, মানে হরাইজন্টাল লাইন বরাবর যে এলিমেন্টগুলোকে লিখবো তারা এক একটা হচ্ছে পিরিয়ড, আর উপর থেকে নিচে যেগুলোকে লেখা হয় টপ টু বটম তাদেরকে আমরা বলি হচ্ছে গ্রুপ. তাহলে পিরিয়ড 1, পিরিয়ড 2, 3, 4 এরকম করে যদি আমি বলি, আর এদিকে যদি গ্রুপ 1 বলি, গ্রুপ 1 এর এলিমেন্টটাকে যদি ধরি, গ্রুপ 1 এ তাহলে একদম ফার্স্ট এলিমেন্ট কে আছে গ্রুপ 1 এর, আর পিরিয়ড 1 এর এক নম্বর হচ্ছে হাইড্রোজেন, আর এদিকে গ্রুপ 18 এর একদম লাস্টে আমি লিখছি, সে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে হিলিয়াম. তাহলে এর হচ্ছে সব থেকে প্রথম এলিমেন্ট, তাই অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, এর হচ্ছে 2, আর ওপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে মাস নাম্বার. তো এর জেনারেলি মাস নাম্বার হচ্ছে কি 1, নর্মাল হাইড্রোজেন যেটা, আর হিলিয়ামের হচ্ছে 4. ঠিক আছে. এবার পিরিয়ড 2 তে কে আছে, গ্রুপ 1 এর পিরিয়ড 2 তে আছে হাইড্রোজেনের তলায় কে আছে, লিথিয়াম, লিথিয়ামের পরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম. পিরিয়ড 6 যদি কমপ্লিট করে নিই তাহলে রুবিডিয়াম, সিজিয়াম. তাহলে এটা 1 হয়েছে, এটা হবে কত 3, 2 এর পরে 3, কারণ 1 থেকে 2 তে +2 যোগ হয়, 2 এর পরে হচ্ছে, তারপরে 2 যোগ হওয়ার পরে তারপরে হচ্ছে 2 এর পরে 8 করে, তাহলে 3 এর পরে 8 যোগ করলে 11, তারপরে 8 যোগ করলে হচ্ছে 19, তারপরে 2 এরপরে 8, 18, আবার 18 যোগ হবে, তাহলে 18 যোগ করলে কত হবে 37 হবে, তারপরে 18 যোগ করলে হবে 55. তারপরে পিরিয়ড 6, 7 এ যে থাকবে সে হচ্ছে ফ্রান্সিয়াম, সেটাকে আমরা ধরছি না কারণ নর্মাল এলিমেন্টের মধ্যে নয়, মানে এগুলো হচ্ছে সবই হচ্ছে অ্যালকালি মেটাল গ্রুপ 1 এর যেগুলো, তো এগুলো তারপরে হবে 32 যোগ হবে. তো কারণ হচ্ছে কি 2, 8, এটা হচ্ছে কারণ ম্যাজিক নাম্বার বা ইনার্ট গ্যাসের 2, 8, 18, 32 এইভাবে যায়, কারণ হচ্ছে ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেতে চাই. ইনার্ট গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় মৌলের, কারণ তাদের ভ্যালেন্স শেলে বা বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, বা এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ম্যাজিক নাম্বার, সেটা হচ্ছে সব থেকে স্টেবল বা সুস্থিত, তাই জন্য তারা সেই জিনিসটা অ্যাটেন্ড করতে চায়. তাই জন্য এই বরাবর আমি যদি দেখি প্রথমে 1 এর পরে 2 যোগ হলো এই পরের পিরিয়ডের এলিমেন্টটা, তারপরে হচ্ছে 3 এর পরে 8 যোগ হলো, 11 হলো, তারপরে 8 আবার 19, তারপরে হচ্ছে 18, 37, তারপরে হচ্ছে 55, এইভাবে অ্যাটমিক নাম্বার দেখা হয়. সেটা সেই একটা গ্রুপ বরাবর, মানে ফ্রম টপ টু বটম যদি আমরা দেখি তো এই জিনিসটা দেখা যায়. সেটা সবার ক্ষেত্রে, মানে এটা হচ্ছে আমি অ্যালকালি মেটাল বা এস ব্লকের এলিমেন্টগুলোর ক্ষেত্রে কনসিডার করছি. এস ব্লকের এলিমেন্ট কারা, তারা হচ্ছে যাদের বাইরের কক্ষে বা ভ্যালেন্স শেলে শুধুমাত্র এস এর ইলেকট্রন থাকে, সেরকম এদেরকে বলা হয় হচ্ছে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু এরা. তারপরে এরপরে যদি আমি গ্রুপ 2 দেখি, গ্রুপ 2 তে কে থাকবে, হাইড্রোজেন, এখানে তো গ্রুপ 1 এ এই আছে, 2 তে থাকবে লিথিয়ামের পরে কে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরকম 4, 12, 20, 38, 56 এই অর্ডারে যাবে. তারপরে মাঝের যে জায়গাটা, এটা হচ্ছে অ্যালকালি মেটাল, এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু. তারপরে মাঝের যে জায়গাটা আছে সেখানে হচ্ছে তোমার ট্রানজিশন মেটালগুলো থাকে, তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, ওটা ওদের প্রপার্টিগুলো একটু আলাদা, সেটা অন্য জায়গাতে বলতে হবে, তো আমি এখন এই ক্লাসটাতে ওটা নিয়ে আলোচনা করছি না. তো গ্রুপ 2 এর পরে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত এই ট্রানজিশন এলিমেন্টগুলো থাকে, 3 থেকে 12
গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই জায়গাটায় থাকে ট্রানজিশন মেটালগুলো বা ডি ব্লকের এলিমেন্ট, ট্রানজিশন মেটাল। তারপরে আমি যদি গ্রুপ 13 দেখি, গ্রুপ 13-এ থাকবে, তারপর গ্রুপ 13, 14, 15 এরকম করে করে যাবে, 15, 16, 17, 16, 17, 18 এরকম করে। তাহলে গ্রুপ 13-এ কে থাকবে? বেরিলিয়ামের পরে আসবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম নট, এখানে হবে বোরন, বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এইভাবে যাবে। গ্রুপ 14-এ বোরনের পরে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই অর্ডারে এরকম আসছে। গ্রুপ 15-এ মানে নাইট্রোজেন গ্রুপ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ 16 মানে হচ্ছে অক্সিজেন এলিমেন্ট, নাইট্রোজেনের পরে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এবার যদি গ্রুপ 17টা দেখি, এটা হচ্ছে গ্রুপ 18, হিলিয়াম তো আছে। গ্রুপ 17 যদি দেখি, গ্রুপ 17-এর যদি আমি কথা বলি, তাহলে অক্সিজেনের পরে আছে কে? হ্যালোজেনগুলো, ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর এখানে আছে হিলিয়ামের পরে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে আর কি আসছে। ঠিক আছে, তো এবার আমরা বিভিন্ন প্রপার্টিগুলো নিয়ে মেনলি আলোচনা করব গ্রুপের যদি আমি দেখি। তো ফার্স্ট যদি আমি অ্যাটমিক সাইজ নিয়ে আলোচনা করি, ফার্স্টে আমি যদি দেখি অ্যাটমিক সাইজ মানে অ্যাটমের সাইজ কেমন ভ্যারি করে, যদি আমি লেফট থেকে পিরিয়ড, যদি এগুলো পিরিয়ড হয় আর এগুলো যদি গ্রুপ হয়, গ্রুপ 1, 2 করে করে এইভাবে সব আছে, তাহলে এরকম যদি থাকে আর এগুলো যদি পিরিয়ড 1 করে করে যায়, তাহলে এক একটা পিরিয়ডের মানে হরাইজন্টাল লাইনের এদিক থেকে এদিকে যাওয়া মানে হচ্ছে লেফট থেকে রাইটে যাওয়া, লেফট টু রাইট, ডান দিক থেকে বাঁ দিক। আর এইটা যদি যাই টপ টু বটম, উপর থেকে নিচে নামছি গ্রুপ বরাবর, টপ টু বটম, সেইটা কি হবে? অ্যাটমিক সাইজ যদি আমি বলি, তাহলে সাইজের যদি ব্যাপারটা আমি দেখি, তাহলে এই যে এই কেসটাই যদি দেখি, হাইড্রোজেন গ্রুপ 1-এর এলিমেন্টগুলোর ক্ষেত্রে লেফট থেকে রাইট কী হবে আর টপ থেকে বটম কী হবে। তাহলে যদি আমি গ্রুপ 1-এর এলিমেন্টগুলো দেখি, সাপোজ ধরো গ্রুপ 1-এ আছে কে? হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এবারে যদি টপ থেকে বটম বা উপর থেকে নিচে যাই, তখন আমরা দেখতে পাবো যে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, এর ক্ষেত্রে ভ্যালেন্স শেল হচ্ছে 1s, এর ক্ষেত্রে হচ্ছে 2s, এর ক্ষেত্রে 3s, 4s, 5s, 6s, এইরকম করে যাচ্ছে। এবার ভ্যালেন্স শেল মানে কি? ভ্যালেন্স শেল মানে যদি আমরা বোরের থিওরি অনুযায়ী দেখি বা এই তোমার রাদারফোর্ডের মডেল অনুযায়ী দেখি, তাহলে আমার একদম সেন্টারে নিউক্লিয়াস থাকে, সেখানে পজিটিভ চার্জ মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন অরবিটগুলোতে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে সব থেকে যেটা কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে সব থেকে যেটা বাইরের কক্ষ মানে আউটার মোস্ট শেল যেটাকে আমরা বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে, ধরি যদি এইটাই যদি আউটার মোস্ট শেল হয়, তাহলে আউটার মোস্ট শেল বলি, অথবা বলি ভ্যালেন্স শেল মানে সব থেকে বাইরের কক্ষ। তাহলে আমার দেখো যে প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষ হচ্ছে কি 1s, তারপরে লিথিয়াম গেলাম যখন, তারপরে হচ্ছে 1s এর পর 2s হলো, মানে এই যে সংখ্যাগুলো এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এই যে n বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা, তাহলে সেটাই কি করছে আস্তে আস্তে, যদি এটা যদি আমি ধরি হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1s হয় সাপোজ,
তাহলে পরে লিথিয়ামের ক্ষেত্রে যখন 2s হয়ে যাচ্ছে তার মানে সাইজটা আরও বেড়ে যাচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে যখন, তখন সোডিয়ামের ক্ষেত্রে আউটার মোস্ট হচ্ছে 3s, তাহলে আস্তে আস্তে করে বাড়ছে। তাহলে বাড়ছে যেহেতু বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেহেতু বাড়ছে, তাই জন্য অ্যাটমিক সাইজ বেড়ে যাচ্ছে। তাই জন্য আমরা যদি অ্যাটমিক সাইজ বলি টপ টু বটম কি হবে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে। এবার যদি আমি লেফট থেকে রাইট বলি, তার মানে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে গেলে আমার অ্যাটমিক সাইজ জেনারেলি হচ্ছে ইনক্রিজ করে। সেটা কিছু কিছু এক্সেপশনাল আছে, কিন্তু এইসব এলিমেন্টেরগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে নর্মাল অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, সেগুলোর ক্ষেত্রে ওপর থেকে নিচে গেলে জেনারেল ট্রেন্ড হচ্ছে বাড়ে। এবার যদি আমি লেফট থেকে রাইটে যাই, মানে একটা পিরিয়ড বরাবর বাঁদিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে যদি একটা বাঁদিক থেকে ডান দিকের ক্ষেত্রে একটা এলিমেন্ট যদি আমি একটা পিরিয়ড যদি আমি ধরি, যদি পিরিয়ড 2 বরাবর ধরি, তাহলে কে কে আছে গ্রুপ 1 থেকে গ্রুপ 1 2 গ্রুপ 2, তারপরে 13 আছে। আমি 13টা ধরছি কারণ মাঝেরটা আরও তো ধরছি না এখন। ট্রানজিশন এলিমেন্ট বা ডি ব্লক এলিমেন্টগুলো 14 15 16 17 18 করে এইভাবে যাচ্ছে। তাহলে গ্রুপ পিরিয়ড 2 এর ক্ষেত্রে আমি ধরলাম হচ্ছে হাইড্রোজেনের পরে গেছে লিথিয়ামের পরে আছে গ্রুপ 2তে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে। তারপরে হচ্ছে অক্সিজেনের পরে ফ্লোরিন, এই অর্ডারে যাবে। তাহলে যদি আমি দেখি এখান থেকে লেফট থেকে রাইটে, তাহলে কি দেখা যাবে যে লেফট থেকে রাইটে যদি যাই তখন দেখতে পাবো যে যদি এটা লিথিয়ামের ক্ষেত্রে ধরি, তাহলে এর ক্ষেত্রে 3টে ইলেকট্রন আছে, মানে কি ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s1। বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে 1s2 2s2 হবে। সেরকম বোরনের ক্ষেত্রে হবে 1s2 2s2 2p1। কার্বনের ক্ষেত্রে হবে 1s2 2s2 2p2। তাহলে আমি যদি দেখি, তাহলে এর ভ্যালেন্স শেল হচ্ছে 2s, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। এরপরে হচ্ছে এরও হচ্ছে 2s, কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন বেড়েছে। এখানেও আছে 2 আছে, পি এতে ইলেকট্রন বেড়েছে, তাহলে এখানেও পিতে বাড়ছে ইলেকট্রন, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম থাকছে। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাই জন্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে ডিরেক্টলি হচ্ছে সাইজের রিলেশন আছে। যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে তত হচ্ছে সাইজ ইনক্রিজ করবে, কারণ আউটার মোস্ট শেলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, যেটা আমরা এখানে দেখছিলাম উপর থেকে নিচে গেলে। কিন্তু এর ক্ষেত্রে লেফট থেকে রাইটে যদি দেখি, সেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একই থাকছে, উপরন্তু কি হচ্ছে এক্সট্রা ইলেকট্রন অ্যাড হচ্ছে। এই এক্সট্রা ইলেকট্রন অ্যাড হওয়ার জন্য কি হচ্ছে, তাহলে এক্সট্রা ইলেকট্রন অ্যাড হলে তার সমসংখ্যক পরিমাণ নিউক্লিয়াসে প্রোটনের চার্জও বাড়বে, কারণ অ্যাজ এ হোল অ্যাটম হচ্ছে নিউট্রাল। তাহলে প্রোটনের যদি চার্জ বাড়ে, সেইটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার চার্জ। তাহলে নিউক্লিয়ার চার্জ হচ্ছে ইনক্রিজ করছে। এবার একটা কথা, এই যে এলিমেন্টগুলো এরা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট। এবার এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যদি আমি ধরো এখানে নিউক্লিয়াস বললাম, এর বাইরে বিভিন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো আছে। এবার বিভিন্ন ব্লকের এলিমেন্টগুলোর ক্ষেত্রে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এগুলো যে ব্লক অনুযায়ী ভাগ করা হয়। ব্লক কেন বলা হয়, কারণ হচ্ছে বাইরের ইলেকট্রন হচ্ছে সেই অরবিটালে থাকে। যদি এস ব্লকের এলিমেন্ট মানে হচ্ছে তার সব থেকে আউটার মোস্ট ইলেকট্রন, যেমন গ্রুপ 1 2, এদের ক্ষেত্রে আউটার মোস্ট ইলেকট্রন কিসে আছে, এস অরবিটালে আছে, তাই জন্য তাদেরকে এস ব্লক বললাম। এদেরকে বলছি পি ব্লক, কারণ হচ্ছে এর আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেলের ইলেকট্রন হচ্ছে পিতে আছে, তাই জন্য পি ব্লক। এবার এখানে একটা টার্ম আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে শিল্ডিং এফেক্ট আর স্ক্রিনিং এফেক্ট। শিল্ডিং মানে হচ্ছে পর্দা, বা স্ক্রিন মানে হচ্ছে পর্দা। এই পর্দার এফেক্ট হচ্ছে সব থেকে কার বেশি, এস ব্লকের এস এর ইলেকট্রনের বেশি, তারপরে হচ্ছে পি এর অরবিটালের ইলেকট্রন, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এস এফ। তাহলে এবার যদি আমি ধরি এই পর্দার ঘটনাটা কি, ধরো এখানে যদি একটা এস ইলেকট্রন বা কিছু একটা ইলেকট্রন যদি থাকে, তাহলে যে ধরো ইনার ইলেকট্রন, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, আর এখানে এগুলো হচ্ছে ইনার ইলেকট্রন। তাহলে এই ইনার ইলেকট্রন কি করবে, স্ক্রিন বা পর্দার মতো কাজ করবে। স্ক্রিন কাদের মধ্যে পর্দার মতো কাজ করবে, এই নিউক্লিয়াস আর এই ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে পর্দা হিসাবে কাজ করছে। তাহলে পর্দার যদি ক্ষমতা বেশি হয়, তাহলে কি করবে, এই নিউক্লিয়াস এই বাইরের শেলের ইলেকট্রনকে বেশি টানতে পারবে না, কারণ পর্দা গার্ড করে দিচ্ছে। পর্দার যদি ক্ষমতা কম থাকে, তাহলে কি করবে, এই নিউক্লিয়াসের ওপরে বা এই প্রোটনের
বাইরের ভ্যালেন্স শেলের ইলেকট্রনের ওপরে কোনো নিয়ন্ত্রণ থাকছে না বা নিয়ন্ত্রণ কমে যাচ্ছে, তাহলে নিয়ন্ত্রণ কমে গেলে কি করতে পারে, সেই ইলেকট্রন সহজেই রিলিজ হয়ে যেতে পারে, বা কারণ হচ্ছে এই ভ্যালেন্স শেলের ইলেকট্রনই আমরা বেরিয়ে যাই, অথবা হচ্ছে ঢোকে ভ্যালেন্স শেলেই, বা পরের ভ্যালেন্স শেলের পরের অরবিটালের ইলেকট্রন হচ্ছে পেনাল্টিমেট শেল। তাহলে হয় ভ্যালেন্স শেলে ঢোকে, মানে বাইরের কক্ষের ইলেকট্রনই আমাদের বন্ডিংয়ে বা কোনো রিয়াকশানে পার্টিসিপেট করে সেই অনুযায়ী। তাহলে পর্দার যদি ক্ষমতা বেশি হয় তাহলে কি করবে, এই নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের ভ্যালেন্স শেলের ইলেকট্রনের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশন বা ক্ষমতা বেশি হচ্ছে না, টেনে রাখতে পারছে না। পর্দার যদি ক্ষমতা কম থাকে তখন কি করবে, এই তোমার নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ প্রোটন, সে কি করবে, এই ইলেকট্রনকে নিজের দিকে বেশি করে টেনে নেবে, কারণ ক্ষমতা পর্দাও তো গার্ড করতে পারছে না, তাহলে বেশি করে টেনে রাখবে। সেই রকমই এই জায়গাটায় হচ্ছে যে এই যে শিল্ডিং এফেক্টের ফলে কি হয়, শিল্ডিং এফেক্টকে আমরা জেনারেলি এই ঘটনাটাকেই বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট, একে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে যেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার চার্জ হওয়ার কথা, এই শিল্ডিং এফেক্টের জন্য নিউক্লিয়ার চার্জ কিছুটা চেঞ্জ হয়ে যায়, সেইটাকে আমরা বলি হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা কি হবে, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে জেড স্টার, সেটা মানে হচ্ছে জেড মাইনাস সিগমা। পর্দার ক্ষমতার ফলে, তাহলে পর্দা কাজ করার ফলে পর্দার ক্ষমতা যত বেশি হবে তত কী করছে, অ্যাট্রাকশানটা কমে যাচ্ছে বা টেনে নেওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে, তত নিউক্লিয়ার চার্জ হচ্ছে কমে যাচ্ছে। তাই জন্য আমরা অ্যাকচুয়ালি যখন টার্মটা ইউজ করি নিউক্লিয়ার চার্জের জায়গায় এই শিল্ডিং কনস্ট্যান্ট বা শিল্ডিং এফেক্টটা কনসিডার করে, তত আমরা বলি যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হচ্ছে। তাহলে এবার আমরা যদি লেফট থেকে রাইটে দেখি বা বাঁ দিক থেকে ডান দিকে যদি দেখি, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম থাকছে, বাট প্রোটন ইলেকট্রন অ্যাড হওয়ার ফলে তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্যে কি করছে, এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে পজিটিভ চার্জ প্রোটনের, তাহলে এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হচ্ছে তার মানে সিগমা তত কম, শিল্ডিং তত কম। তাহলে শিল্ডিং তত কম হলে ইলেকট্রনকে, বাইরের শেলের ইলেকট্রনকে কি করবে, নিউক্লিয়াস বেশি করে নিজের দিকে টেনে নেবে। তাহলে টেনে নিলে কি হবে, সাইজ কমে যাবে, অ্যাটমের সাইজ আস্তে আস্তে করে কমে যাবে। তাই জন্যে জেনারেলি লেফট থেকে রাইটে যদি যাই আমি, অ্যাটমিক সাইজ লেফট থেকে রাইটে যদি যাই, অ্যাটমিক সাইজ জেনারেলি হচ্ছে ডিক্রিজ করে। বোঝা গেল? তাহলে প্রথমে হচ্ছে টপ টু বটমে, ওপর থেকে নিচে গেলে সাইজ ইনক্রিজ করে, কারণ হচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজ অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেহেতু বেড়ে যাচ্ছে তাই সাইজ বেড়ে যাচ্ছে। আর বাদিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম থাকছে, বাট নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্যে কি হচ্ছে, এই নিউক্লিয়াসের প্রোটন বাইরের শেলের ইলেকট্রনকে বেশি করে নিজের দিকে টেনে নিচ্ছে, তাই জন্য সাইজ কমে যাচ্ছে। তাহলে জেনারেল টেন্ডেন্সি অ্যাটমিক সাইজের আমরা বুঝলাম, এইটা হচ্ছে। তাহলে সাইজ এই অনুযায়ী কি হওয়ার কথা, তাহলে ওখান থেকে সাইজ হচ্ছে তোমার এখানে অ্যাটমিক সাইজ হাইড্রোজেনের থেকে লিথিয়ামের বেশি, তারপর সোডিয়ামের, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। আর লেফট থেকে যত রাইটে যাচ্ছি তাহলে তত সাইজ কমে যাচ্ছে। তার মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের সাইজ ছোট, বোরনের সাইজ আরও ছোট, কার্বন, নাইট্রোজেন এই অর্ডারে আরও কমে যাচ্ছে। নেক্সট টার্ম বা প্রপার্টি যেটাতে আমরা আসছি সেটা হচ্ছে কি আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল যদি আমি বলি, আয়োনাইজেশন এনথালপি। সো আয়োনাইজেশন এনথালপি কাকে বলে, ডেফিনেশন কি, সহজভাবে যদি আমি বলি তাহলে কোনো একটা, ধরো অ্যাটম রয়েছে, কোনো একটা অ্যাটম, তাকে প্রথমে কিসে নিতে হবে, গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। কারণ আয়োনাইজ করতে হলে সলিডে বা লিকুইডের কি হচ্ছে, মলিকুলগুলো, আমরা যদি পদার্থের তিনটে অবস্থা দেখি, সলিডে মলিকুলগুলো হচ্ছে খুব দৃঢ়ভাবে আটকে থাকে, তাই জন্য তাকে অত সহজে ভাঙা যায় না, বা অ্যাটম থেকে ইলেকট্রন খুব দৃঢ়ভাবে আটকে থাকে, অ্যাটমগুলো নিজেদের মধ্যেও খুব দৃঢ়ভাবে আটকে থাকে, তাই জন্য সেখান থেকে ইলেকট্রনকে অতটা সহজে রিলিজ করা যায় না। সেরকম পরের এলিমেন্ট হচ্ছে, অবস্থা হচ্ছে লিকুইড, লিকুইডেও হচ্ছে সেরকমভাবেই কম্পারেটিভলি কম দেন সলিড, বাট গ্যাসিয়াসের থেকে হচ্ছে বেশি দৃঢ় সংঘবদ্ধভাবে একে অন্যের সাথে যুক্ত থাকে। এবার যদি গ্যাসিয়াসের ক্ষেত্রে আসি, গ্যাসের মলিকুল এদিক ওদিক সেদিক ছুটে বেড়ায়, তাহলে যখনই আমি আয়োনাইজ করতে যাব বা কোনো আয়োনাইজ করব মানে হচ্ছে ইলেকট্রন বার করব, বা ধরো ইলেকট্রন যোগও করতে পারি, সেটা অন্য একটা টার্ম আসবে। তো আয়োনাইজ করা মানে আমরা এখানে বুঝবো হচ্ছে ইলেকট্রনকে বের করে দেওয়া। তাহলে ইলেকট্রনকে বের করে দিতে গেলে তাহলে সেটা গ্যাসিয়াস অবস্থায় আমাকে আনতে হবে। তাই জন্য আয়োনাইজেশন এনথালপি হতে গেলে প্রথমে অ্যাটমকে কী করতে হবে, ফার্স্ট গ্যাসিয়াস হতে হবে।
কারণ গ্যাসের মলিকুলগুলোর মধ্যে বা তোমার ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রন বা গ্যাসের মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে কম থাকে দেন সলিড আর লিকুইড। তাই জন্য সলিড আর লিকুইড আমি করতে পারবো না, তাই জন্য গ্যাসিয়াস হতে হবে। আর দেন হচ্ছে কি আইসোলেটেড হতে হবে, কোনো একটা বিচ্ছিন্নভাবে আনতে হবে অ্যাটমকে, যেটা বাস্তবের ক্ষেত্রে করা অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি করি, যদি এরকম সেট আপ ডিজাইন করা যায়, আইসোলেটেড মানে বিচ্ছিন্ন হতে হবে, কোনো কারোর সাথে যুক্ত থাকলে হবে না। তাহলে সেই অ্যাটমকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন করে এনে সেই নিউট্রাল অ্যাটম থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে বার করি, তাহলে একটা ইলেকট্রনকে বার করলে কি হবে, তাহলে যদি নিউট্রাল যখন ছিল তখন হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর বাইরের সেলগুলোতে ইলেকট্রন সংখ্যা সমান ছিল। এবার একটা ইলেকট্রন বেরিয়ে গেল মানে কি একটা প্রোটন বেশি হয়ে গেল, তার মানে সেইটা একটা পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে এই একটা ইলেকট্রনকে বার করতে গেলে এবার এই ইলেকট্রনগুলো কি আছে, নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা একে অন্যের সাথে যুক্ত আছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে, যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় কুলম্বিক ফোর্স বলি। পজিটিভ চার্জ আর হচ্ছে প্রোটনের পজিটিভ চার্জ আর নিউক্লিয়াসের হচ্ছে নেগেটিভ চার্জ, সেটা যদি আমি দেখি তাহলে এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রন আর এই প্রোটনের মধ্যে তাহলে কুলম্বিক ফোর্স কাজ করছে। তাহলে যেটা আমরা বলি F = Q1 Q2 যদি চার্জ হয় বাই R², সেইটা। তাহলে এই অ্যাট্রাকশনকে ভেঙে আমাকে বা অ্যাট্রাকশনকে বিচ্ছিন্ন করে আমাকে ইলেকট্রনকে বের করতে গেলে তাহলে কি করতে হবে, এনার্জি দিতে হবে। তাহলে এনার্জি রিকোয়ার্ড, তাই জন্য এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে আয়োনাইজেশন এনথালপি। এনথালপি মানে হচ্ছে এনার্জি বা শক্তি, কতটা দিতে হয়, এটা থার্মোডাইনামিক্সের একটা টার্ম। তার মানে এনার্জি দিতে হবে, এনার্জি ইজ রিকোয়ার্ড। তাই জন্য এনার্জি যদি দিতে হয় তাহলে সেই ভ্যালু, তাহলে এই প্রসেসটাকেই বলা হচ্ছে আয়োনাইজেশন প্রসেস। আর যে এনার্জি দিতে হয় তাকেই বলা হয় হচ্ছে আয়োনাইজেশন এনথালপি। তাহলে ফার্স্ট ইলেকট্রনকে বার করতে গেলে কোনো অ্যাটম থেকে সেটাকে বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি বা আইই বলি। তাই জন্যে জেনারেলি এনার্জি দিতে হয় যেহেতু এর ভ্যালু জেনারেলি পজিটিভ হয়, ঠিক আছে। তারপরে যদি সেকেন্ড ইলেকট্রনকে বার করতে হয় M+-E যদি করতে হয়, দ্বিতীয় ইলেকট্রনকে বার করব, তত কি হবে, তাহলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হবে, এটা IE1 বললাম, এটা হবে IE2 হবে। সেরকম থার্ডকে বার করলে IE3 হবে। এবার একটা ইলেকট্রন বার করার ফলে তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আরও বেড়ে গেল, তারপরে সেকেন্ড ইলেকট্রনকে যখনই বার করতে যাবো তাহলে পজিটিভ চার্জ আরও বেশি হয়ে গেছে। তাহলে দ্বিতীয় ইলেকট্রনকে বার করতে গেলে তাহলে যেহেতু সেন্টারে পজিটিভ চার্জ একটা এক্সট্রা বেড়ে গেছে, তাহলে আগের থেকে আরও বেশি এনার্জি লাগবে। তাই জন্য IE1 এর থেকে IE2 বেশি হয়। আবার থার্ডকে ইলেকট্রনকে বার করতে গেলে তাই দুটো পজিটিভ চার্জ আরও এক্সট্রা হয়ে গেছে একটা ইলেকট্রনকে বার করতে গেলে, তাহলে আরও কষ্টসাধ্য ব্যাপার। তাই জন্য জেনারেলি কি দেখা যায়, আমরা দেখি হচ্ছে IE3 থেকে, মানে জেনারেল টেন্ডেন্সি, কিছু কিছু এক্সেপশন আছে, সেটা হচ্ছে দেখতে হবে যে কার ক্ষেত্রে কি হচ্ছে। IE3 > IE2 > IE1। এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি কমন যেটা জেনারেল টেন্ডেন্সি সেটা বলে দিচ্ছি। এবার যদি দেখা যায় যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি হয়, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড মানে কি, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্টেবিলিটি। হাফ ফিল্ড মানে হচ্ছে কোনো যদি এসের ইলেকট্রন যদি একটা থাকে, এসে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা থাকলে হাফ, দুটো থাকলে হচ্ছে ফুল। সেরকম পিতে 6টা ইলেকট্রন ঢুকতে পারে টোটাল পি অরবিটালে, 3টে থাকলে হাফ, 6টা থাকলে ফুল ফিল্ড। তাহলে এরকম যদি কোনো কনফিগারেশন আসে বা অ্যাটমকে রিলিজ করলে যদি দেখা যায় যে ইলেকট্রন বার করে দিলে হচ্ছে এরা হচ্ছে স্টেবল কনফিগারেশন, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হচ্ছে কোনো অ্যাটম সবসময় বা আয়ন সবসময় এই কনফিগারেশন পেতে চায় হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটির জন্য। যেমন আমাদের ইনার্ট গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন 8টা ইলেকট্রন পেতে চায় বাইরের সেলে, সেরকম হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হলে সেই অ্যাটম বা আয়ন স্টেবিলিটি বেশি পায়। তাহলে যদি দেখা যায় যে একটা ইলেকট্রন বার করার ফলে এই ক্যাটায়নটা যেটা তৈরি হচ্ছে তার ভ্যালেন্স শেলে হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, ইলেকট্রন হাফ ফিল্ড হচ্ছে, তখন কি হবে, আয়োনাইজেশন এনার্জি কম লাগবে, সহজেই হচ্ছে রিলিজ করে স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। কিন্তু যদি যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থেকে ইলেকট্রন বার করতে হচ্ছে, তাহলে স্টেবল কোনো জিনিস তাকে যদি সেখান থেকে যদি ইলেকট্রন বার করতে হয় তাহলে বেশি এনার্জি লাগবে। তাই দেখতে হবে যে আয়োনাইজ হওয়ার পরে সে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে কিনা, আর যদি না পায় বা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি ভেঙে আয়োনাইজ করতে হচ্ছে কিনা। যদি দেখা যায় হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি ভেঙে আয়োনাইজ করতে হচ্ছে, সেই আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। আর যদি দেখা যায় যে আয়োনাইজ করার ফলে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে, তখন দেখা যাবে যে অন্য এলিমেন্টের থেকে তার আয়োনাইজেশন এনার্জি কম লাগছে। সেটা কেস টু কেস দেখতে হবে। কিন্তু জেনারেল টেন্ডেন্সি যদি আমি দেখি যে টপ টু বটম যদি আমি দেখি, হাইড্রোজেন,
লিথিয়াম যদি গ্রুপ 1-এর এলিমেন্টের ক্ষেত্রে দেখি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে কি হচ্ছে উপর থেকে নিচে গেলে সাইজ ইনক্রিজ করছে, সাইজ ইনক্রিজ করছে। তাহলে সাইজ ইনক্রিজ করলে কি হবে, তাহলে সেই সাইজ ইনক্রিজ করলে তোমার নিউক্লিয়াসের প্রভাব বাইরের শেলের যে ইলেকট্রনের ওপর যত হাইড্রোজেনের থেকে যাওয়া হবে, তাই সিজিএমের দিকে যত সাইজ আরও বেড়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াস কি করছে, ওই সাইজ যেহেতু বেড়ে গেছে তাহলে ভ্যালেন্স শেলের উপরে কন্ট্রোলটা কমিয়ে দিচ্ছে বা কমে যাচ্ছে। কারণ যদি একটা যদি এখানে থাকে, যদি এটা যদি 1s হয়, এটা 2s হয়, এটা 3s 4s এই অর্ডারে যদি থাকে, তাহলে 1s এর ক্ষেত্রে যে ধরনের টেনে রাখতে পারবে, তাহলে এখানে যদি 5s বা 4s থাকে তাহলে তার উপরে এর কন্ট্রোলটা কমে যাচ্ছে, তাহলে সহজেই ইলেকট্রন রিলিজ হয়ে যেতে পারবে, তাহলে সহজেই যদি বেরিয়ে যেতে পারে তাহলে কি হবে, আয়োনাইজেশন এনার্জি কম লাগবে। তাই জন্য আমরা টপ টু বটম যদি আমি যাই, টপ টু বটম গেলে জেনারেল কি হয়, আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি কম হয়। আয়োনাইজেশন এনার্জি যদি সবারই একই ধরি, যদি আয়োনাইজেশন এনার্জি 1ই ধরি, তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হয়, ডিক্রিজেস। আর যদি লেফট থেকে রাইটে যাই, বাদিক থেকে ডান দিকে যাই, তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে আমি বলেছি লেফট থেকে রাইটে গেলে সাইজ হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে সাইজ ডিক্রিজ করে গেলে কি হচ্ছে, নিউক্লিয়াসের ওপর বা যে বাইরের যে ভ্যালেন্স শেলের ইলেকট্রন আছে তার উপরে নিউক্লিয়াসের এফেক্টটা বা পজিটিভ চার্জের প্রভাব সব থেকে বেশি, কারণ সাইজ কম, তাহলে এই নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ বেশি করে টেনে রেখেছে, তাহলে বেশি করে টেনে রাখলে সেই ইলেকট্রনকে রিলিজ করতে, ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে রিলিজ করতে সাইজ যেহেতু ছোট তাহলে বেশি এনার্জি লাগবে। তাহলে আয়োনাইজেশন এনার্জি I1টাই যদি আমি ধরি তাহলে কি হবে, ইনক্রিজ করবে, জেনারেল টেন্ডেন্সি। এবার তাছাড়াও আমাদেরকে মাথায় রাখতে হবে কেস ওয়াইজ যেটা হচ্ছে, তাহলে এখানে যদি থাকে তাহলে আয়োনাইজেশন এনার্জি 1-এর অর্ডার যদি আমি দেখি, এখানে যদি দেখি 1-এর অর্ডার, তাহলে কি হবে, সব থেকে বেশি হবে ধরো হাইড্রোজেনের পরে যদি আমি দেখি লিথিয়াম, লিথিয়ামের পরে কে আছে, সোডিয়াম কমে যাচ্ছে, সাইজ বাড়ছে, পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। এবার যদি দেখি পিরিয়ড বরাবর, একটা পিরিয়ড বরাবর, তাহলে প্রথমে আছে কি লিথিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কী হবে, এখানটায় একটা এক্সেপশন দেখা যায়, কেন সেটা আমি বলে দিচ্ছি। অক্সিজেন, তারপরে আছে কি, অক্সিজেনের পরে আছে ফ্লোরিন, ফ্লোরিনের বেশি হবে, তারপরে হচ্ছে হিলিয়াম, নিয়ন। এই নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে এক্সেপশন কেন দেখা গেল, নাইট্রোজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি 1s2 2s2 2p3 হচ্ছে, আর অক্সিজেনের যদি দেখি 7টা ইলেকট্রন, অক্সিজেনের যদি দেখি 1s2 2s2 2p4। এবার দেখো এইটা হচ্ছে পিতে 6টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, তাহলে এই 2p3 মানে হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন, তাহলে হাফ ফিল্ড থেকে বার করতে গেলে বেশি এনার্জি লাগবে কারণ স্টেবল কনফিগারেশন রয়েছে। আর এখানে আছে কি 4 আছে, তাহলে 4 থেকে একটা ইলেকট্রন বের করে দিলে কি করবে, স্টেবিলিটি পাবে, তাহলে স্টেবিলিটি পেতে গেলে ও তাড়াতাড়ি যাবে, তাই জন্য কম এনার্জি লাগবে। আর এখানে হচ্ছে স্টেবিলিটি থেকে ভাঙছে বা স্টেবিলিটি ভেঙে যাচ্ছে, তাই জন্য বেশি এনার্জি লাগবে, তাই জন্য নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি 1-এর ভ্যালু হচ্ছে বেশি দেন অক্সিজেন। বোঝা গেল, এরকম কেস টু কেস ভ্যারি করবে। দেন যদি পরের টার্ম যদি আমি আসি, আর একটা টার্ম সেটা হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি যেটা বলি, ইলেকট্রন অ্যাফিনিটি যদি বলি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে, আয়োনাইজেশন এনার্জির উল্টো, মানে রিভার্স অর অপোজিট অফ আয়োনাইজেশন এনথালপি, এটা আমরা বলতে পারি অপোজিট অফ আয়োনাইজেশন এনথালপি। আগেরটাই যেমন কি করেছিলাম, ইলেকট্রন বার করেছিলাম, এখানে কি করছে গ্যাসিয়াস, এখানেও সেই গ্যাসিয়াস লাগবে, অ্যাটমকে গ্যাসিয়াস হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আইসোলেটেড হতে হবে অ্যাটমকে। তাহলে এখানে কি করব, ভ্যালেন্স শেলে বা আউটার মোস্ট শেলে যদি একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করি তখন মাইনাস হবে এরকম। তাহলে এই মাইনাস তৈরি করতে গেলে বা ইলেকট্রন অ্যাড করলে, তাই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি বা টেনে নেওয়ার ক্ষমতা বা ইলেকট্রন গেইন এনথালপি, মানে ইলেকট্রন নিলে কি হবে, আগেরটা ইলেকট্রন ছাড়ছিল বলে হচ্ছে আয়োনাইজ করছিলাম, আর এখানে কি হচ্ছে ইলেকট্রন নিলে, তাহলে তার অপোজিট হচ্ছে। তাহলে এইখানটায় নিলে এই প্রসেসকে বলা হয় হচ্ছে, তাহলে এই যখনই ইলেকট্রন ঢুকছে কোনো তোমার শেলের মধ্যে, আউটার মোস্ট শেলেই হোক যদি ঢোকে, তাহলে আগে আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কি হচ্ছিল, বার করতে হচ্ছিল, মানে এই কুলম্বিক ফোর্স মানে প্রোটনের
আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেইটা থেকে যখন আমাকে বার করতে হচ্ছিল তাহলে এনার্জি দিতে হচ্ছিল, এবার যদি ঢোকে তাহলে কি হবে, এনার্জি রিলিজ হবে, উল্টো কথা। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন রিলিজ হলে সবসময় হচ্ছে নেগেটিভ বলি আমরা। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হিট রিলিজ, কতটা এই প্রসেসের ফলে কতটা হিট রিলিজ হচ্ছে, তাই জন্যে হিট রিলিজ হলে আমরা ডেল্টা এইচ নেগেটিভ বলি, বা হিট হচ্ছে হিটের ভ্যালুটা যেটা এনথালপির ভ্যালু বা ইলেকট্রন গেন এনথালপি বলি, তাহলে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, তার মানে এক্সোথার্মিক প্রসেস এটা। তাই জন্যে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু জেনারেলি দেখবে হচ্ছে সব নেগেটিভ, আর আগেরটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস মানে ইলেকট্রিক হিট দিতে হবে, রিকোয়ার্ড হচ্ছে, তাই জন্য তারা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। তাহলে একই রকম ব্যাপার এর ক্ষেত্রে যদি প্রথম ইলেকট্রনকে ঢোকাতে হয় তাহলে EA1 হবে, সেরকমভাবে পরের যদি হয় তাহলে আরেকটা হলে EA2 হবে, EA3 হবে, এই অর্ডারে যাবে। তাহলে এবার যদি আমি লেফট থেকে রাইট আমি দেখি কি ব্যাপারটা ঘটছে, তাহলে জেনারেল টেন্ডেন্সি কি হবে, যদি আমি ওই একই গ্রুপের এলিমেন্ট একটা যেটা নিয়ে আমরা কনসিডার করছিলাম, লিথিয়াম, সোডিয়াম, গ্রুপ 1 এর ক্ষেত্রে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে একই রকমই ব্যাপার। জেনারেল টেন্ডেন্সি মানে জেনারেল যদি দেখি অ্যালকালি মেটাল বা এগুলোর ক্ষেত্রে, তাহলে আয়োনাইজেশন এনার্জি, অ্যাটমিক সাইজ হচ্ছে ইনক্রিজ করছে, আয়োনাইজেশন এনার্জি অ্যাটমিক সাইজও ইনক্রিজ করছে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে, আয়োনাইজেশন এনার্জি কি হচ্ছে, ডিক্রিজ করছে। এখানে আয়োনাইজেশন এনার্জি নিচ থেকে ওপর মানে বাড়ছে, তাহলে ওপর থেকে নিচে হচ্ছে ডিক্রিজ করছে, আর আয়োনাইজেশন এনার্জিও যেমন যায় ইলেকট্রন অ্যাফিনিটিও হচ্ছে সেই রকম ডিক্রিজ করবে, কারণ সাইজ বেড়ে যাচ্ছে। তাহলে সাইজ বেড়ে গেলে তাহলে বাইরের সেলে যখন ঢুকছে তাহলে এর হচ্ছে সাইজ অনেক বেশি, তাহলে নিউক্লিয়াসের ওপর বা নিউক্লিয়াসের বা প্রোটনের ওই বাইরের সেলের ওপর কন্ট্রোল কমে যাচ্ছে আস্তে আস্তে করে, তাহলে ইলেকট্রন ঢুকলে কি হচ্ছে, তাহলে কম এনার্জি রিলিজ হবে। আর যখনই কম সাইজওয়ালা জিনিস, ধরো লিথিয়াম, তার ক্ষেত্রে হচ্ছে বেশি টেনে রেখেছে এখানে যদি দেখি, আর এটা হচ্ছে ধরো সিজিয়ামের ভ্যালেন্স শেল হচ্ছে এইখানে, তাহলে এখান থেকে গিয়েছে এই বাইরের সেলের এই ভ্যালেন্স সেলের ওপর, ধরো এটা যদি লিথিয়াম বলি আর এটা যদি সিজিয়াম বলি, তাহলে এর ওপরে বেশি আকর্ষণ রয়েছে বা ক্ষমতা রয়েছে, তাহলে ইলেকট্রন ঢুকলে তাহলে এই ক্ষমতার জন্য কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হওয়ার জন্য এনার্জি রিলিজও বেশি হবে, ইলেকট্রনকে ছাড়তেও বেশি এনার্জি লাগবে, তাহলে আয়োনাইজেশন এনার্জিও বেশি হবে, ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি হবে, আর এখানে কি হবে, সহজেই বেরিয়ে যেতে পারবে, বা ঢুকলেও হচ্ছে কম এনার্জি রিলিজ হবে, কারণ এই নিউক্লিয়াসের এই ইলেকট্রনের ওপর বা এই সেলের ওপর কন্ট্রোল এর থেকে কম, তাই জন্য কম এনার্জি রিলিজ হবে। তাই জন্য আয়োনাইজেশন এনার্জিও যে অর্ডারে যায়, ইলেকট্রন অ্যাফিনিটিও হচ্ছে সেই অর্ডারে যায়, জেনারেল টেন্ডেন্সি। তাহলে টপ টু বটম। আর যদি লেফট টু রাইট বলি, বাঁদিক থেকে ডান দিকে, একই ব্যাপার হবে, আয়োনাইজেশন এনার্জিও যেমন গেছিল ইলেকট্রন অ্যাফিনিটিও তাই হবে। টপ টু বটম ইলেকট্রন অ্যাফিনিটি যদি 1 বলি তাহলে সেও ডিক্রিজ করবে, আর এখানে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি 1 ইনক্রিজ করবে, কারণ সাইজ বেশি, এই লেফট থেকে রাইটে গেলে সাইজ কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রন ঢুকলে তাহলে অটোমেটিক্যালি সেই যে বেশি পরিমাণ এনার্জি রিলিজ হবে। বোঝা গেল জেনারেল টেন্ডেন্সি আমি বললাম। নেক্সট আর একটা যেটা আছে আমাদের, এবার এর মধ্যে এক্সেপশনাল কিছু কিছু আছে, যেমন আমরা যদি দেখি যে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে হ্যালোজেন মৌলগুলো গ্রুপ 17 যদি দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি দেখি, তাহলে জেনারেল হওয়ার কথা উচিত ছিল হচ্ছে উপর থেকে নিচে গেলে কি হচ্ছে, সাইজ বাড়ছে, ঠিক আছে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে, ভালো কথা। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হওয়ার কথা ছিল, ইলেকট্রন অ্যাফিনিটি 1 যদি বলি তাহলে ডিক্রিজ করার কথা ছিল, তার মানে কার ডিক্রিজ করার কথা, মানে কি হওয়ার কথা ছিল, ফ্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা ছিল ইলেকট্রন অ্যাফিনিটি 1 এর ভ্যালু, মানে নেগেটিভই ভ্যালু সবার, কিন্তু জাস্ট ম্যাগনিটিউডটা বা সংখ্যাটা যদি আমি দেখি প্রত্যেকে হচ্ছে অল নেগেটিভ, তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন হওয়ার কথা ছিল, কিন্তু রিয়ালিটিতে বা এক্সপেরিমেন্টালি সেটা হয় না। দেখা যায় কি ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপর আয়োডিন, ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি হয়ে যায়। কারণ কি, এর যে এক্সপ্লানেশনটা যদি আমরা দেখি এটা হচ্ছে বাস্তবে ঘটছে, হওয়ার কথা ছিল এইটা, কিন্তু এক্সেপশনাল কিছু কিছু দেখা যায়। কারণ কি, সেটা হচ্ছে এই ফ্লোরিনের হচ্ছে সাইজ খুবই ছোট, সাইজ ভেরি লেস, তাহলে সাইজ খুব কম থাকার জন্যে তাহলে কি করছে, যখন একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকবে তাহলে ইলেকট্রন রিপালশন হয়, ইলেকট্রন রিপালশন হচ্ছে। কিন্তু যখন ফ্লোরিন থেকে ক্লোরিনে যাচ্ছে
তখন দেখা যাচ্ছে যে সাইজ কিছুটা বেড়ে গেছে, তখন ভ্যালেন্স শেলে যখন ইলেকট্রনটা এক্সট্রা অ্যাড হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির জন্য, তখন ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অতটা হচ্ছে না। এখানে অল্প সাইজের মধ্যে, ছোট সাইজের মধ্যে যদি একটা এক্সট্রা ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে, কিন্তু এখানে সেই ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কম হচ্ছে। তাহলে রিপালশন যদি হয় তাহলে কী হবে, সেটা ডেস্টেবিলাইজেশন হয়ে যাচ্ছে, তার মানে বেশি এনার্জি রিলিজ করতে পারবে না, বা সেই প্রসেসটা ফেভারেবল নয়। যদি ফেভারেবল না হয় তাহলে ইলেকট্রন তো রিলিজ হবে না বেশি, বা ইলেকট্রন অ্যাফিনিটিটা ঘটনাটা ভালো ঘটছে না, তাহলে এনার্জি কম রিলিজ হবে। তাহলে সেই রকম ক্লোরিনের ক্ষেত্রে গেলে কি হচ্ছে, যেহেতু সাইজ ফ্লোরিনের থেকে কিছুটা বেশি, ওই ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা মিনিমাইজ হয়ে যায় বা কমে যায়, তখন ক্লোরিনের ক্ষেত্রে বেটার হচ্ছে ঢুকতে পারি ইলেকট্রনটা, তাই জন্য বেশি হয়ে যায়। সেরকম আমরা ওই একই অন্য গ্রুপের যদি আমি এলিমেন্টের ক্ষেত্রে দেখি, ধরো গ্রুপ 16-এর যদি দেখি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, সেটা হওয়ার কথা ছিল অক্সিজেন থেকে সালফারে হচ্ছে কমে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় যে অক্সিজেনের থেকে সালফারের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। সেরকম নাইট্রোজেন গ্রুপের ক্ষেত্রেও তাই একই রকম ব্যাপার আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যদি বলি আর একটা যেটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে এটা একটা অন্য জিনিস। এটা আয়োনাইজেশন এনথালপি দুটো বোঝা গেল, আয়োনাইজেশন এনথালপি আর ইলেকট্রন গেইন এনথালপি সম্পূর্ণ একে অন্যের বিপরীত জিনিস। এবার ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ক্ষমতা, মানে অ্যাট্রাক্ট করা বা টেনে নেওয়ার ক্ষমতা, অ্যাট্রাক্ট টু শেয়ার দ্য অ্যাট্রাক্ট অর টেন্ডেন্সি, যদি আমি বলি ইলেকট্রন পেয়ার্স টুয়ার্ডস ইটসেলফ, নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। এবার ব্যাপারটা কি, যদি ধরা যায় কোনো একটা বন্ড তৈরি হচ্ছে, কোনো একটা কোভ্যালেন্ট বন্ড, মানে কোনো মলিকুল তৈরি হচ্ছে, তাহলে মলিকুল মানে এ আর বি, ধরো একটা মলিকুল এ বি একটা কোনো মলিকুল, তাহলে এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম, তাহলে যদি দেখা যায়, ধরো সাপোজ HCl উদাহরণ দিয়ে বলি, তাহলে এবার এই বন্ডের ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে আমরা ডেফিনেশন জানি হচ্ছে কি, যে দুজনেই সমসংখ্যক ইলেকট্রন দিয়েছে। এখানে একটা বন্ড মানে হচ্ছে একটা ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে দুজনেই সমানভাবে ইউজ করছে, দিয়ে একটা বন্ড তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে কোনো বন্ডই বা রিয়ালিটিতে কোনো বন্ডই পিওরলি আয়নিক নয় বা পিওরলি কোভ্যালেন্টও নয়, পুরোপুরি 100% কোভ্যালেন্ট নয়। এবার সেইটা দুজনের মধ্যে কী হবে, দুটো যেহেতু আলাদা জিনিস, কোনো বাস্তবের ক্ষেত্রেও আমরা যদি ভাবি, তো দুটো আলাদা বস্তু যদি হয় তাহলে কারোর ক্ষমতা বেশি হবে, কারোর ক্ষমতা কম হবে, দুটো আলাদা এলিমেন্ট যেহেতু। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা হবে না, কারণ দুটো একই জিনিস, তাহলে দুটোর ক্ষেত্রে কেউ টেনে নিতে পারবে না বা কেউ ছেড়ে দিতে পারবে না। কিন্তু এখানে যেহেতু দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে কী করবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি মানে এই বন্ডিংয়ের ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা যার বেশি হবে, সে কী করবে, বন্ডিংয়ের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, আর আরেকজন কী করবে, তার থেকে ইলেকট্রন চলে যাবে। তাহলে এই হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কী হয়, ক্লোরিনের হচ্ছে সব থেকে বেশি দেন হাইড্রোজেন, তাহলে এই বন্ডিংয়ের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। তাহলে জেনারেলি দেখা যায় যে HCl এর ক্ষেত্রে H প্লাস হয়ে গেল, এ টেনে নিল যেহেতু Cl মাইনাস হয়ে গেল। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও কী হয়, জেনারেল টেন্ডেন্সি হচ্ছে টপ টু বটম, মানে উপর থেকে নিচে যদি আমি যাই, তাহলে সেটাও ওদের মতোই ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, ডিক্রিজ করে। আর লেফট থেকে রাইটে যদি যাই, লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস, তো জেনারেল এই ক্ষমতা। তো তাই জন্যে এবার তোমার ধরো যদি আমি গ্রুপ 18টা বাদ দিই, কারণ গ্রুপ 18-এ কারা আছে, গ্রুপ 18-এ আছে হচ্ছে আমাদের ইনার্ট গ্যাসগুলো। তো ইনার্ট গ্যাস তো হচ্ছে কমপ্লিটলি ফিল্ড আছে, তারা টেনে নেওয়ার বা আর এক্সট্রা ইলেকট্রন অ্যাড করা বা ছাড়ার জেনারেল টেন্ডেন্সি কম, বা হচ্ছে ইলেকট্রন আয়োনাইজেশনে আছে যদি বলি, যেহেতু বেরোতে চায় না তাহলে খুব বেশি। সেরকম ওইটা যদি আমি বাদ দিই, গ্রুপ 18 যদি বাদ দিই, গ্রুপ 18-এর কথা যদি আমি বাদ দিই, তার আগে আছে গ্রুপ 17। তাহলে গ্রুপ 17 যদি একই পিরিয়ড বরাবর যাই, তাহলে এর হচ্ছে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার এই ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু যেহেতু এটা ক্ষমতা, আগেরটার মতো এনার্জি নয়, এটা একটা মানে হাইপোথেটিক্যাল কনসেপ্ট বা একটা কি বলবো থিওরিটিক্যাল কনসেপ্ট। এবার সেটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন স্কেলে ক্যালকুলেট করেছিলেন।
আগেরটার মতো এনার্জি রিলিজ বা এটা ইলেকট্রন অ্যাফিনিটি বা আয়োনাইজেশন এনার্জির মতো ইলেকট্রন রিলিজ এনার্জি রিলিজ হচ্ছে না। এখানে হচ্ছে কি হচ্ছে একটা ক্ষমতা, মানে দুটোর মধ্যে একটা আপেক্ষিক ব্যাপার আমি দেখছি, কার থেকে কে বেশি, তুল্যমূল্য ব্যাপার। তাহলে সেটা বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন স্কেলে কনসিডার করেছিলেন বা বের করেছিলেন, যেমন পাউলিং স্কেলে বের করেছিলেন, এরকম মুলিগান স্কেল আছে, আলফ্রেড রসো আছে, এরকম বিভিন্ন স্কেল আছে, আলফ্রেড রসো এরকম আছে। তো যদি আমি এগুলো স্কেলটা নিয়ে অতটা আমি ডিটেলে এখন যাচ্ছি না, যদি আমি পাউলিং স্কেলের কথা বলি বা ভ্যালুর কথা বলি, তাহলে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে কে, ফ্লোরিন। তার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে কত, 4। তারপরে কে আছে ফ্লোরিনের পরে, অক্সিজেন। যদি গ্রুপ 16 আসি তাহলে আগের এলিমেন্ট হচ্ছে অক্সিজেন, তাহলে তার হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু 3.5, দেন নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে 3। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। তাই ফ্লোরিন থেকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কী হচ্ছে, উপর থেকে নিচে যত যাচ্ছি কমে যাচ্ছে, আর লেফট থেকে রাইটে যত যাই, জেনারেলি এই 18টা যদি আমি বাদ দিই, তাহলে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে তোমার ফ্লোরিন। লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তো আজকে এই টার্মগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, নেক্সট দিন এর থেকে ডিটেলে বিভিন্ন কোশ্চেন আনসারগুলো আমরা দেখব। আজকে এখানেই রাখলাম।